নমস্কার, আজকের একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত। আমরা ঘরে বাইরে নিয়ে এসেছি আমাদের থাইল্যান্ড ভ্রমণের পরবর্তী পর্ব। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের কো সামুইতে পৌঁছানোর গল্প। দূরে দেখা যাচ্ছে নীল নীল ভিটামিন সি। হ্যাঁ, ঠিকই তো, ভিটামিন সি। ওই যে দূরে সি দেখা যাচ্ছে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কো সামুই ভ্রমণের পরবর্তী পর্ব। সেদিন চটপট ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছিলাম আমাদের রুমে রেডি হতে, যাতে সিলাবাদে রিসর্টে প্রাইভেট বিচটাকে একবার ঘুরে দেখতে পারি। এই প্রাইভেট বিচটি দেখতে যাওয়ার জন্য এই আউটফিটটা আমি বাছাই করে রেখেছিলাম, কারণ এটার মধ্যে বেশ একটা সমুদ্র ভাইব ছিল। আর এখানে যে টোট ব্যাগটি আমার হাতে আছে, এই ব্যাগটি আমাকে সিলাবাদে থেকে গিফট করেছে। না, বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়, এখানে ব্যবহার করার জন্য। আর এই রাস্তায় পাওয়া সুন্দর ফুলটি কানে গুজে আমি রওনা দিলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। ফুলটি কানে লাগিয়ে আমার বেশ আইল্যান্ড গার্ল মতো ভাইব আসছিল। এখানে দাঁড়িয়ে সমুদ্রের নীল রংটাকে বেশ অনেকক্ষণ উপভোগ করলাম। এতদিন যত সমুদ্র দেখেছি, কো সামুইয়ের সমুদ্র যেন অন্যরকম। সূর্যের আলো যখনই সমুদ্রের নীল রঙের ওপর পড়ছিল, সমুদ্রটা ঠিক ক্রিস্টাল পাথরের মতো সুন্দর লাগছিল। আর এই অপূর্ব ভিউ সারা জীবনে ভোলার মতো নয়। একটি ব্যাপারে আমি বেশ লাকি, অভিজিৎকে যতই আমি আমার ছবি তুলতে বলি, সে কখনোই বিরক্ত হয় না। আর সেই সুযোগটারই সদ্ব্যবহার আমি এখানে করেছিলাম। এই রিসর্টের ভেতর থেকে এই সরু রাস্তাটি ধরে আমরা সোজা হাঁটলে পৌঁছে যাব রিসর্টের প্রাইভেট বিচে। যতদূর চোখ যাবে ততদূর এই সুন্দর নীল রঙের সমুদ্র। থাইল্যান্ডের ওয়েদার কিছুটা সমভাবাপন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও এখানে বিচের ধারে আমাদের দীঘা বা পুরীর মতো মাতাল করা হাওয়া নেই। তবে এখানকার মৃদুমন্দ হালকা বাতাস আমাদেরকে এখানে ঘুরতে অনেকটা সাহায্য করেছিল। সূর্যের আলোতে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ নিজেদেরকে ক্যামেরাবন্দি করেছিলাম। আর হ্যাঁ, ফুলটা কিন্তু তখনও আমি কানে লাগিয়েই রেখেছিলাম, কারণ আমার সেটি বেশ পছন্দ হয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অভিজিৎ একেবারে রেডি হয়ে এসছে। প্রাইভেট বিচ দেখতে আসার আউটফিটের নিচে ও ঠিক নিজের সুইমিং স্যুটটা পরে নিয়েছে, যাতে ফেরার রাস্তাতেই এখানকার সুইমিং পুলটা উপভোগ করে যেতে। থাইল্যান্ডের বেশ কয়েকটি জায়গা ঘোরার পর আমি এটা অবশ্যই বলতে পারি যে কো সামুইয়ের এই সমুদ্র যেন আমার মন কেড়ে নিয়েছে। এখানকার সমুদ্রের জলের ঢেউ, এখানকার ঝুড়ো বালি, সবকিছু মিলিয়ে যেন এখানকার প্রকৃতিকে টুরিস্টদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত করেছে। প্রাইভেট বিচ এক্সপ্লোর করে ফেরার পথে অভিজিৎ আবারও একবার পুলে নামলো। পুলে লাফালাফি সেরে ফিরে গেলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সিলাবাদে হোটেলের প্রাইভেট বিচটি এতটাই সুন্দর ছিল যে সেখানে আমাদের নিজস্ব সময় কাটানোর পর অন্য কোনো বিচে যাওয়ার ইচ্ছে বা সময় কোনোটাই আমাদের হয়নি। তবে আমরা বেশ কিছু জায়গা কলকাতা থেকে টিকমার্ক করে এনেছিলাম। তার মধ্যে একটি হলো কো সামুইয়ের হাইল্যান্ড প্যারাডাইস রেস্টুরেন্ট। এই জায়গাটি শুধু একটি রেস্টুরেন্ট না, এটি এই শহরটির উচ্চতম জায়গাতে অবস্থিত। আর সেইখান থেকে দেখা যায় পুরো শহরটির ভীষণ সুন্দর ভিউ। আমাদের উদ্দেশ্য ছিল আমরা সেই ভিউটি দেখতে এই রেস্টুরেন্টটিতে যাব। তবে সিলাবাদে হোটেলটা এতটাই দূরত্বে অবস্থিত যে সেখান থেকে গাড়ির ভাড়া চূড়ান্ত রকম দেখাচ্ছিল। তো আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমরা দুজনে আলাদা দুটি বাইক নিয়ে চলে যাব হচ্ছে এই হাইল্যান্ড প্যারাডাইসের যে মেইন লোকেশন সেখানে। সেক্ষেত্রে আমাদের পার হেড খরচ পড়েছিল 120 ভাট করে। আমরা সেদিন প্রায় 300 ভাট মতো খরচ কম করেছিলাম গাড়ি ভাড়া না করে এবং বাইক বুক করে। কোনো অপূর্ব সুন্দর জায়গা থেকে ফিরে আসার পর বেশ কিছুদিন সেই জায়গার সিনিক বিউটি আমাদের চোখের সামনে ভাসতে থাকে। এটি মনে হয় সবার সাথেই হয়। আজও যখন চোখ বন্ধ করি, এই জার্নিটার দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। এই রাস্তাটি, মানে এই সিলাবাদে রিসর্ট থেকে হাইল্যান্ড প্যারাডাইস অবধি যাওয়ার রাস্তাটি এক যেন অপূর্ব সুন্দর ছবির মতো। আজও যখন আমি চোখ বন্ধ করি আর মনে করার চেষ্টা করি যে আমি থাইল্যান্ডে কোন জায়গাগুলো শ্রেষ্ঠ ঘুরেছি, তার মধ্যে এই রাস্তাটি অন্যতম। এখানে রাস্তার এক ধারে পাহাড় আর অন্য ধারে এরকম সুন্দর প্রান্তর বিস্তৃত সমুদ্র। আর এই দৃশ্য আমার জীবনে আমি কোনোদিনও হয়তো ভুলতে পারবো না।
এই যে আমাদের সামনে রাস্তায় যে গাড়িটি চলছে, আগের দিন যখন আমরা পিয়ার থেকে সিলাবাদে রিসর্টে এসেছিলাম আমরা এই গাড়িটি ভাড়া করেছিলাম, আর এটির ভাড়া পড়েছিল আমাদের পার হেড 200 ভাট করে। এখানকার রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। থাইল্যান্ডের রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। ওই যে অভিজিৎ চলে এসছে ওর বাইকটিতে করে। এখান থেকে অন্য একটি গাড়ি বুক করে পাহাড়ি রাস্তা ধরে আমাদের পৌঁছাতে হয়েছিল হাইল্যান্ড প্যারাডাইসে। এই যে এটি হলো হাইল্যান্ড প্যারাডাইস, এখানকার প্রায় অন্যতম একটি উচ্চতম রেস্টুরেন্ট। তবে এখানে পৌঁছাতে গিয়ে আমাদের বেশ প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। আমরা এখানে এসে নামার পর আরও একটি গাড়ি বুক করেছিলাম হাইল্যান্ড প্যারাডাইস যাওয়ার জন্য, তবে গাড়িটি 2 মিনিট ঘুরিয়ে আমাদেরকে ওই একই জায়গায় নামিয়ে দিয়ে বলেন যে এখান থেকে হাইল্যান্ড প্যারাডাইসের গাড়ি ওপরে যায় এবং তার জন্য পার হেড 50 ভাট করে লাগে। যাই হোক, নতুন দেশ, আমাদেরই বুঝতে ভুল হয়েছে, ওই টাকাটি আমাদের জলেই গেছে। তবে তারপর আমরা 50 ভাট করে বুক করে এই পাহাড়ি রাস্তা ধরে এই হোটেলটিতে এসেছিলাম, রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের বসার জায়গা ছিল, তবে এখানকার সবচেয়ে স্পেশাল বসার জায়গাগুলো ছিল এখানকার ডোমগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে বসে খাওয়া দাওয়া করাটাও কিন্তু মন্দ অভিজ্ঞতা হবে না। ওই যে দূরে জালের মতো বসার জায়গা, এই জালগুলোর ওপর বসেও আপনারা আপনাদের রাত্রিবেলার খাবার উপভোগ করতে পারবেন। আর এখান থেকে ভিউটা ছিল সেই রকমই সুন্দর। এখান থেকে একবার চোখ ঘোরালেই পুরো শহরটিকে এক নিমেষে দেখতে পাওয়া যায়। এখানে জঙ্গল, সমুদ্র, পাহাড়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। তবে দিনের বেলায় আমরা যতটাই উপভোগ করতে পারি, রাতের প্রকৃতি যেন আরো সুন্দর। ওই দূরের বাড়িঘরের লাইটগুলি ভীষণ রকম ভাবে মন কাড়ার মতো সুন্দর। এই যে এই হোটেলটির এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বসার জায়গায়, তবে দেখলাম ডান হাতে খুব সুন্দর একটি পাখি সংগ্রহশালা ছিল, যেখানে বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যাচ্ছিল। আর এই যে এই রাস্তাটি ধরে সোজা চলে গেলে ওই যে ডোমের মতো বসার জায়গাটা, এটি ছিল এখানকার সবচেয়ে সুন্দর এবং প্রিমিয়াম বসার ব্যবস্থা। যদিও এখানে একটি বিশেষ রুল ছিল যে এই ডোমগুলিতে বসতে গেলে খাবার দাবারের মিনিমাম বিল 2000 ভাট করতে হবে, মানে বুঝতে পারছেন, বিশাল অ্যামাউন্ট। যদিও এখানে বসার মত একেবারেই আমার ছিল না, তবে অভিজিতের এই জায়গাটি খুব পছন্দ হয়েছিল, কারণ আমরা দুজনেই প্রথমবার এখানে এসেছি আর আমরা এখানকার সবচেয়ে বেস্ট ভিউটাই উপভোগ করতে চেয়েছিলাম। তবে সেদিন বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা, বিচার বিবেচনা করার পর আমরা ঠিক করলাম আমরা এখানে বসেই আমাদের রাতের ডিনারটি সেরে ফেলব। এই যে আমাদের সামনে যে দাদা এগিয়ে যাচ্ছেন, তিনি ছিলেন সেদিনকে আমাদের পার্সোনাল গাইড। তিনি আমাদেরকে এই হাইল্যান্ড প্যারাডাইসের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে এবং বিভিন্ন খাবার এক্সপ্লোর করে দেখতে সাহায্য করেছিলেন। তবে ইনি এখন আমাদের নিয়ে যাচ্ছেন আমাকে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী করে তুলতে। এখানে একটি ব্যবস্থা ছিল সেই বড় এবং উঁচু দোলনা, এটিকে ইংরেজিতে কি বলে আমি ঠিক জানি না, তবে আমি এটিকে বড় দোলনাই বলে থাকি। এই দোলনাটিতে বসে যখন পেছন থেকে ধাক্কা দেওয়া হবে তখন এটি বিশাল দূর পর্যন্ত যাবে। আর এই অভিজ্ঞতাটিকেই উপভোগ করতে ভয় ভয় মনে আমি এগিয়ে গেছিলাম সেদিনকে এই দোলনাটি চড়তে। এই দোলনাটি চড়ার জন্য আমাদের থেকে নেওয়া হয়েছিল 220 ভাট এক্সট্রা আমাদের খাবার দাবারের বিলের পরে। সব রকম সেফটি নিয়ে আমি বেশ কিছুক্ষণ এটি উপভোগ করেছিলাম। এখান থেকে ভিউটিও দারুণ সুন্দর ছিল। তারপর ফিরে এসে নিজেদের জায়গায় বসতেই আমাদেরকে পরিবেশন করা হলো ওখানকার বিখ্যাত ফ্রুট জুস। তার মধ্যে একটি ছিল ওখানকার বিখ্যাত প্যাশন ফ্রুটের, আর আরেকটি মনে হয় ওয়াটারমেলন ছিল। সেদিন সিলাবাদেতে হেভি ব্রেকফাস্ট করার পর আমরা দুজনেই লাঞ্চ স্কিপ করেছিলাম এবং ঠিক করেছিলাম হাইল্যান্ড প্যারাডাইস থেকেই ভালো মতো খাওয়া দাওয়া করে ফিরে যাব, যাতে রাতের খাবার দাবারের আর প্রয়োজন না হয়। এখানে বসে আমরা বিভিন্ন রকমের খাবার অর্ডার করেছিলাম। স্টার্টারে ছিল প্রন আর পর্ক আমি খাই না, তবে অভিজিৎ খুব পছন্দ করে। এছাড়াও তার সাথে সাথে ছিল একটি চিকেনের ডিশ এবং আমি সর্বকালের ফেভারিট সেই ফ্রাইড রাইস, মানে ওই থাইল্যান্ডের খাওপাট, আর তার সাথে সাথে চিকেন উইথ ক্যাশিউ নাট অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি এই দুটো ডিশ আমার মুখের টেস্টের সাথে সহ্য হয়ে গেছিল।
বাকি খাবারগুলো এক্সপেরিমেন্ট করে দেখার মতো ঠিক সাহস জোগাতে পারছিলাম না। সেদিনকে সেখানে ভরপেট খাওয়া দাওয়া করে আমরা আবার বেশ কিছু ছবিও তুলেছিলাম। আর ওই যে দূরে ভিউটা দেখতে পাচ্ছেন, পাহাড়, জঙ্গল, সমুদ্র সবকিছু মিলে মিশে যেন আমাদের স্ক্রিনটাকে একেবারে ছবির মতো সুন্দর করে তুলছে। আর আমরা দুজন বেশ কিছুক্ষণ পোজ করছিলাম, আর এই দাদাই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলেন। শুধু ছবি নয়, নানা জায়গা নানা খাবার এক্সপ্লোর করানোর পাশাপাশি আমি যখন দোলনায় চড়ছিলাম উনিই দায়িত্ব নিয়ে সমস্ত ছবিগুলি তুলে দিয়েছেন। ছবি, ভিডিও সবকিছু তুলে দিয়েছিলেন। অভিজিৎকে একটুও মাথা ঘামাতে হয়নি। আর এই যে আমাদের পাশে যেগুলি দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে ডোমগুলি, যেগুলির মধ্যে একটিতে আমরা বসে আছি। এখানকার ভিউটাই দেখতে বিকেলবেলা যেন আরো সুন্দর লাগছিল। আর সব থেকে বড় কথা, তখন কোনো রোদ ছিল না, ফলে আমাদের বসে একটুও কষ্ট হচ্ছিল না। আমরা খুব উপভোগ করছিলাম। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম ফিশারম্যান নাইট মার্কেটে। এখানে পৌঁছাতেই দেখছিলাম রাস্তার দুই পাশে হরেক রকমের দোকান, আর ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়াও যাচ্ছিল। এই যে এইখান থেকে শুরু হচ্ছে ফিশারম্যান নাইট মার্কেট। এখানে বিভিন্ন রকমের মেমেন্টো, বিভিন্ন রকমের জামা কাপড়, এছাড়াও ব্যাগ, চটি, অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। এবং খাবার দাবারের দোকানেরও অভাব ছিল না। এখানে আমি দেখতে পেয়েছিলাম একটি মাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তার সাথে সাথে ছিল হরেক রকমের বিভিন্ন দেশ বিদেশের খাবার দাবার। আর এখানে মানুষজন বেশ বসে অনেকক্ষণ সময় কাটাতে পছন্দ করছিল। আমি আর অভিজিৎ এই সরু রাস্তা ধরে সোজা হাঁটতে শুরু করলাম এবং চেষ্টা করলাম এখানে কি কি আছে সেগুলিকে খুঁজে বার করার। এখানে দোকানের জামা কাপড়, ব্যাগ, জুতো, এছাড়াও নানা রকমের সাজার জিনিসপত্র দেখলে মনে হবে সবটাই কিনে নিই। তবে এখানকার দাম ছিল বেশ চড়া, তাই কেনার আগে 10 বার ভাবতে হতো। এখানকার ক্যাফেগুলো ছিল বেশ অ্যাস্থেটিক, আর এখানকার মানুষজন ছিল সবসময় পার্টি মোডে। তবে আমি আর অভিজিৎ একটু শান্তিপ্রিয় মানুষ, একটু শান্ত জায়গা বেশি পছন্দ করি। তাই আমরা সোজা রাস্তা ধরে হাঁটতে থাকলাম আর খুঁজতে থাকলাম যেখানে আমরা শান্তিতে বসে একটু সময় কাটাতে পারবো। কারণ এই থাইল্যান্ডের এত টাইট স্কেডিউলের মধ্যে আমাদের নিজেদের সাথে সময় কাটানোই হচ্ছে না। ওই যে হয় না, একটা সিলেবাস কমপ্লিট করতে হবে, ঠিক তেমনই আমরা দুজনে একটা সিলেবাস নিয়ে এসেছি থাইল্যান্ডে কমপ্লিট করার জন্য। আর একটি একটি করে ঠিক করছি আর একটি একটি করে টিক করছি। ঠিক তেমনই এই টাইট স্কেডিউলের মধ্যে থেকে নিজেদের জন্য একটু বসে সময় কাটানোর মতো সময়ও আমরা বার করতে পারছিলাম না। তাই আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে চলছিলাম, কোথাও একটু যদি বসে আমরা নিজেদের মতো 5টা মিনিটও হলেও সময় কাটাতে পারি। তবে এই রাস্তা ধরে যেতে যেতে আমরা একটি জায়গা পেয়েছিলাম যেখানে একটি নাইট শো হয়। নাইট শোটা কিরকম? এটি একটি ফায়ার শো। মানে এখানে একটি রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের নামটি আমার ঠিক মনে নেই। তবে এই রেস্টুরেন্ট থেকে যে কোনো রকমের পানীয় তোমরা পার পার্সন যদি অর্ডার করো, তাহলে এখানে বসে ফ্রিতে তোমরা ফায়ার শোটি দেখতে পারবে। তাই আমি আর অভিজিৎ দুজনেই এখানকার বিখ্যাত কোকোনাট ওয়াটার অর্ডার করে চললাম এই বালুকাময় রাস্তা ধরে ফায়ার শো দেখার উদ্দেশ্যে। এখানে বসার ব্যবস্থাটি এত সুন্দর ছিল যে পুরো ঝুড়ো বালি, বলতে গেলে সাদা ঝুড়ো বালি, তার উপর বিন ব্যাগ দিয়ে বসার ব্যবস্থা করা, আর চারপাশটা পুরো অন্ধকার। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর আর এতটাই মনোরম লাগছিল যে আমাদের সামনে যখন ফায়ার শো হচ্ছিল তখন সেটি উপভোগ করার আনন্দটাই অন্যরকম হচ্ছিল। আর এখানে দেখুন বিভিন্ন জায়গা থেকে কি সুন্দর লাইটিং আসছে, আমাদের দুর্গাপূজার মতন অনেকটা। যাই হোক, ইনি আমাদের গাইড করে দিলেন যে আমরা কোথায় বসবো। তাই আমরা গিয়ে এমন একটি জায়গায় বসলাম যেখানে সামনে থেকে ফায়ার শোটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে আর আমাদের সামনে লোকজনও কম হবে। এটি একটি বিচ, কোন বিচ থেকে আমার মনে নেই, তবে এই বিচটিতে সমুদ্রের ঢেউ প্রায় ছিল না বললেই চলে। আর সমুদ্রের ঢেউ ঠিক যেখানে আছড়ে পড়ার কথা, মানে এই শান্ত সমুদ্রের ঢেউ যেখানে আছড়ে পড়ার কথা, সেখানে দাঁড়িয়ে ফায়ার শো হবে। এই যে এই লাইটিং গুলো যেন বিচটিকে আরো সুন্দর করে তুলছিল। আর এই যে আমাদের সামনে স্টেজ করে রাখা, সেই স্টেজগুলোতে হবে হচ্ছে ফায়ার শো। অভিজিৎ এখানে বসে মেনু কার্ডটি দেখে আমাদের জন্য দুটি কোকোনাট ওয়াটার অর্ডার করেছিল। এই কোকোনাট ওয়াটারের খরচ পড়েছিল পার হেড 110 ভাট করে মনে হয়। মানে সেরকম বিশাল এক্সপেন্সিভ না হলেও বেশ দামি। আমরা বিন ব্যাগে বসে বেশ কিছুক্ষণ জিরোতে থাকলাম, কারণ ফায়ার শো শুরু হচ্ছে তখনও 30 মিনিট মতো দেরি আছে।
এখানে বসে আমরা সারাদিনের গল্প এবং সারাদিনের উপভোগ করা আনন্দের সময়গুলো একে অপরের সাথে শেয়ার করছিলাম। আর বিনব্যাগে বসে আমাদের সারাদিনের পরিশ্রমের পর বেশ আরামও হচ্ছিল। ওই যে সামনে শুরু হয়ে গেছে ফায়ার শো। এখানে ফায়ার শো এক জায়গাতে হয় না, কারণ আপনারা ভাবতেই পারেন যে এত মানুষ সারা বিচ জুড়ে বসে আছে, এক জায়গায় ফায়ার শো হলে তারা দেখবেই বা কি করে। না, ঠিক সেরকম না। আসলে 4-5 জন করে এনাদের একটি করে দল থাকে এবং এরকম দল 3 থেকে 4খানা থাকে। এই 3 থেকে 4খানা দল 3 থেকে 4টি জায়গায় দাঁড়িয়ে ফায়ার শো দেখায় এবং সেই হিসেবেই বিন ব্যাগগুলি ডিস্ট্রিবিউটেড থাকে মানুষের বসার জন্য। ফলে এমন কেউ হবে না যিনি ফায়ার শোটি দেখতে পাবে না। আর এনাদের কেরামতি উরি বাবা, না বলার মতো নয়। অ্যাকচুয়ালি এনারা আগুন নিয়ে এমন খেলা করছিল যেন এটি খুব সাধারণ ব্যাপার। তবে প্রতি মুহূর্তে মুহূর্তে আমি দেখতে পাচ্ছিলাম তাদের হাতে আগুনের ছ্যাঁকা লাগছিল। তবে তারা এতটাই প্র্যাকটিসের মধ্যে আছে যে তাদের কাছে এটি কোনো ব্যাপারই না। এই ভিডিওগুলিকে আমরা স্লো মোশনে ক্যাপচার করেছিলাম। ফায়ার শোর সাথে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা যেন এখানকার ভাইবটাকে অন্যরকম করে তুলেছিল। আর সব থেকে বেশি ভালো লাগছিল এখানকার ঠান্ডা বালিতে পা ডুবিয়ে এখানকার ফায়ার শোটি দেখতে। আমাদের মতো এখানে আরও প্রায় 100খানেক কাপল এই ফায়ার শো আমাদের সাথে দেখছিল। আর এনাদের হরেক রকমের কারিগরি দেখতে দেখতে আমাদেরও চক্ষু চড়ক গাছ। যাতে সবাই দূর থেকে ফায়ার ওয়ার্কগুলি দেখতে পায়, তাই তারা এরকম একটি উঁচু স্টেজের উপর উঠে ফায়ার শো দেখাচ্ছিল। এবং এখানে 3-4 জনের দল বিভিন্ন রকমের আগুন নিয়ে খেলা দেখাচ্ছিল। কয়েকবার তো আমার মনে হচ্ছিল এটি ছুটে আমাদের দিকেই চলে আসবে। তবে এনারা ভীষণ ট্যালেন্টেড ছিল। এনারা মাঝে মাঝে আগুন নিয়ে আমাদের মুখের সামনেও চলে আসছিল, তবে কারোর কোনো রকম ক্ষতি হয়নি। এবং এনারা একে অপরকে ভীষণ রকম সাহায্য করছিল বিভিন্ন রকমের উপকরণ দিয়ে। আমার এই ফায়ার শোটা দেখতে বেশ ভালো লেগেছিল, কারণ এই শোটি 10-15 মিনিটের নয়, প্রায় আধ ঘন্টা ধরে চলেছিল এবং বেশ মন মাতানো অনুষ্ঠানটি ছিল। এই ফায়ার শোটির প্রতিটি মুহূর্ত এতটা সুন্দর ছিল যে আমরা যখন ভাবছিলাম যে আমরা শেয়ার করব, এটির কোনো অংশ আমরা বাদ দিতে পারিনি। এখানে শুধু পানীয় অর্ডার করাটা ম্যান্ডেটরি ছিল, তবে আপনি চাইলে পুরো ডিনারটি আপনার সামনে পরিবেশন করে দেওয়া যেত। আপনি সুন্দর ফায়ার শো দেখতে দেখতে এই ডিনারটি উপভোগ করতে পারতেন। আর আমার মনে হয় পুরো ফিশারম্যান নাইট মার্কেটে এটির থেকে শ্রেষ্ঠ জায়গা আর হতো না ডিনার করার জন্য। এনাদের স্কিল দেখছেন, কি ফাস্ট আগুন নিয়ে খেলা করছেন, বাহ বাহ, দেখলেও ভয় লাগে। তবে এগুলোই শুধু না, এরপরে আরও অনেক রকমের শো এনারা দেখিয়েছিলেন। সেদিন রাতে প্রায় 10টা অবধি আমরা এই শো উপভোগ করার পর যখন বাড়ি যাওয়ার জন্য মনস্থির করছিলাম, মন কিছুতেই মানছিল না। খালি মনে হচ্ছিল কোও সামুই জায়গাটিতে আরও একদিন যদি থাকতে পারতাম তাহলে ভালো হতো। কারণ আমাদের সেখানকার সিলভার বিচ, সেখানকার ক্রিস্টাল বিচ, লামাই বিচ, পান্থাই বিচ কোনোটাই দেখা হয়নি। তবে ঠিক আছে, পরে কখনো আবার যখন থাইল্যান্ড আসবো এই জায়গাগুলিতে আবার ফিরে আসব এবং সেটি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তবে এখান ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হলো। বেরিয়ে যাওয়ার রাস্তা পথে আমাদেরকে আমাদের পরের দিনের সকালে ব্রেকফাস্টের ব্যবস্থাটিও করতে হতো, কারণ পরের দিন সকালবেলা আমাদের সিলাভাদিতে ব্রেকফাস্ট করা সম্ভব নয়। সিলাভাদিতে ব্রেকফাস্টের টাইম শুরু হয় সকাল 7টা থেকে। তবে আমাদেরকে সেদিনকে প্রায় 7টা নাগাদই বেরিয়ে যেতে হবে আমাদের ফেরির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সেদিনকে আমাদেরকে ওনারা ব্যবস্থা করে দিয়েছিল সকাল 6:45-এ ব্রেকফাস্ট ওপেন করার। তবে সেদিনকে সেই 6:45-এ ব্রেকফাস্ট করতে গিয়েও আমাদের পক্ষে ফিরে আসা সম্ভব ছিল না, তাই আমরা ব্রেকফাস্টের একটি করে প্যাকেট আমাদের সঙ্গে নিয়ে নিয়েছিলাম ফ্রম সিলাভাদে। বাট আমাদের তাছাড়াও বেশ কিছু খাবার দাবারের প্রয়োজন ছিল, কারণ কোও সামুই থেকে ফিফি যেতে গেলে অনেকটি সময় লাগবে। হ্যাঁ, আমাদের পরবর্তী গন্তব্য ছিল ফিফি আইল্যান্ড। এত সুন্দর কোও সামুই থেকে ফিফি আইল্যান্ডে গিয়ে একটি রাত না থাকলে মজা হবে না, তাই আমরা ডে ট্রিপ না নিয়ে ফিফি আইল্যান্ডে স্টে করার সিদ্ধান্ত নিই। তবে যাত্রাপথে আমাদের বেশ কিছু খাবার দাবারের প্রয়োজন, তাই আমরা এখান থেকে গ্র্যাব বুক করে মাঝ রাস্তায় কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে বেশ কিছু খাবার দাবার আমাদের সঙ্গে নিয়েছিলাম পরের দিনের উদ্দেশ্যে, যাতে ফেরিতে আমরা আমাদের মন মতো ব্রেকফাস্টটুকু করতে পারি। পরের দিন সকালবেলা যখন এই হোটেলটি ছেড়ে বেরোচ্ছি, তখন একদম আমাদের মন চাইছিল না, তবে কোনো উপায় নেই।
অবশেষে এই হোটেল রুমটিকে বাই বাই বলে আমাদের সমস্ত জিনিসপত্র আরও একবার চেক করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই রাস্তাটি দিয়ে যতবার হেঁটে যাচ্ছি ততবার মনে হচ্ছিল যে ইস, এই জায়গাটি ছেড়ে যাওয়ার একদম মন চাইছে না, কারণ সিলাবাদের মতো হোটেলে আমাদের আবার ফিরে আসা সম্ভব কিনা সেটা আমরাও জানি না। শুধু হানিমুন বলেই আমরা এটিকে চুজ করেছিলাম। তবে সেখান থেকে আমাদেরকে একটি গাড়ি বুক করে দেওয়া হয়েছিল পিয়ারে যাওয়ার জন্য, কিন্তু আমরা এতটাও লাক্সারি কার কখনো এক্সপেক্ট করিনি। এর জন্য আমাদের থেকে নেওয়া হয়েছিল 1000 ভাট, মানে আমাদের দুজনের থেকে 1000 ভাট নেওয়া হয়েছিল, যেটি আমাদেরকে একদম পিয়ার অবধি পৌঁছে দেবে। ফলে আমরা এই যাত্রাপথে আধ ঘন্টা বেশ কিছুক্ষণ বিশ্রাম করে নিয়েছিলাম এবং প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম পিয়ারে। এতদূর অবধি রইল আমাদের এবারের কোহ সামুই ভ্রমণের গল্প। এর পরবর্তী পর্বে থাকছে আমাদের ফিফি ভ্রমণের গল্প, সেটিও খুব শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। ফিফি আইল্যান্ড ভ্রমণ পর্বেও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আমাদের নানান রকমের অভিজ্ঞতা এবং সেখানকার সুন্দর সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যের গল্প, এবং তার সঙ্গে থাকতে চলেছে সেখানকার বিখ্যাত মায়াবেতে আমাদের অভিজ্ঞতার বর্ণনা। এই পর্বগুলি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। খুব শিগগিরই পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির হব আমাদের এই চ্যানেলে। যারা যারা আমাদের ভিডিও পছন্দ করছেন আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশনটি বেড়ে যাবে, আর তার সাথে সাথে আপনাদের জন্য নিয়ে আসতে পারবো নিত্য নতুন ভ্রমণের গল্প। আমাদের পরবর্তী পর্ব আসার অপেক্ষা করবেন। ভালো থাকবেন। ইতি ঘরে বাইরে।